ওকে, আজকে ওই কয়েকটা এমসিকিউ কোশ্চেন আমরা অনলাইন এ ডিসকাস করছি। তো এই লিংকটা আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, সো ইউ ক্যান কপি অ্যান্ড পেস্ট ইট ফর ফিউচার রেফারেন্স। ঠিক আছে, আমরা কোশ্চেন গুলো একটু ডিসকাস করে নিই ফিউচার রেফারেন্সের জন্য। ইউ ক্যান ক্লিক দিস লিংক, দিস ইজ অনলাইন লিংক অ্যাকচুয়ালি ফর দ্য এমসিকিউ কোশ্চেন। স্যার কোথা দিয়েছেন বললেন? চ্যাট বক্সে? চ্যাট বক্সে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। আচ্ছা, যেমন ফার্স্ট কোশ্চেন, এট দ্য ইনিশিয়েশন ফেজ অফ এন্টারপ্রেনারিয়াল স্টেজ দ্য অর্গানাইজেশন নিডস টু হ্যাভ হোয়াট। মানে একটা অর্গানাইজেশন যখন সবে শুরু হচ্ছে, মানে নতুন স্ট্রাকচার, একদমই নতুন কোম্পানি, সেইখানে একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে কোন ক্যারেক্টারিস্টিক্সটা প্রাধান্য পাওয়া উচিত? নাম্বার 1 ক্রিয়েটিভিটি, নাম্বার 2 লিডারশিপ, নাম্বার 3 ডেলিগেশন উইথ কন্ট্রোল, নাম্বার 4 হচ্ছে রিভাইটালাইজেশন। সি হবে কি? বেসিক্যালি এটা বলছে ক্রিয়েটিভিটি, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে ক্রিয়েটিভলি ডিজাইন করতে হবে, কারণ আমার তো তখন বেশি ম্যান পাওয়ার থাকবে না। যদি বেশি ম্যান পাওয়ার না থাকে তাহলে সমস্ত ডিপার্টমেন্টের কাজ আমাকে ওই লিমিটেড ম্যান পাওয়ারের মধ্যে দিয়েই করতে হবে, সেইভাবে স্ট্রাকচারটা ডিজাইন করতে হবে। তো সেই জন্য ক্রিয়েটিভিটি ইজ দ্য অ্যান্সার, যে at the initial phase entrepreneurial stage of the organization needs to have creativity. Number 2, right departmentalization within the organization is followed by what? মানে একটা অর্গানাইজেশনের ডিপার্টমেন্টালাইজেশন করা হলো, তারপরের স্টেজটা কি হয়? যখন আমি বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ করে দিলাম, এইচআর, মার্কেটিং, ফিনান্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সমস্ত কিছু, তারপর কোন স্টেজটা জেনারেলি হওয়া উচিত? অর্গানিক স্ট্রাকচার, ভার্চুয়াল স্ট্রাকচার, জিওগ্রাফিক স্ট্রাকচার, মেকানিস্টিক অ্যাপ্রোচ। জিওগ্রাফিক স্ট্রাকচার। জিওগ্রাফিক স্ট্রাকচার না, জিওগ্রাফিক স্ট্রাকচার মানে তো জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী ভাগ করা, লোকেশন অনুযায়ী ভাগ অর্গানাইজেশন করে ওয়াইজ ডিপেন্ড দিচ্ছেন। করবে। যদি অর্গানাইজেশন ভাগ মনে করে যে বিভিন্ন জিওগ্রাফিতে বিজনেস করবে, তখন তো সেইভাবে স্ট্রাকচার বানাতে হবে, কিন্তু এখানে স্পেসিফিক ওরকম কিছু বলেনি। এটা বলেছে ইন জেনারেলিস্টিক স্ট্রাকচার, যখন আমরা ডিপার্টমেন্ট ভাগ করে দিলাম, সেটা হতে পারে শুধু কলকাতাতেই অফিস আর কোথাও নেই, মানে কলকাতা থেকেই বিজনেস করে। এবং সেক্ষেত্রেও যদি হয়, তাহলে যদি ডিপার্টমেন্ট গুলো ভাগ করে দেওয়ার পর কি হবে? ভাগ করে দেওয়ার পর এটাই হবে যে প্রত্যেকের নিজের নিজের রোল রেসপন্সিবিলিটিস ভাগ করে দেওয়া হবে, তারা তাদের মতো করে কাজ করবে। এই যে রোল রেসপন্সিবিলিটিস ভাগ করে দেওয়া এবং তাদের মতো কাজ করা, এই সিস্টেমটাকেই বলা হয় মেকানিস্টিক অ্যাপ্রোচ। তাহলে সেই কারণে হচ্ছে মানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ মেকানিস্টিক অ্যাপ্রোচ। ঠিক আছে, যে ডিপার্টমেন্টালাইজেশন, ডিপার্টমেন্ট ভাগ হয়ে যাওয়ার পর তাদের প্রত্যেককে নিজের কাজের দায়িত্ব বুঝে নিতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয়। তো সেই যে ঘটনাটা বা সেই স্টেজটাকে আমরা বলছি মেকানিস্টিক অ্যাপ্রোচ। ওকে, আচ্ছা, অল্টারিং দ্য মেথড, এটা এটা ইজি, একটুখানি কোশ্চেনটা মন দিয়ে শোনো, তাহলে অ্যান্সারটা ইজিলি পারবে। অল্টারিং দ্য মেথড ইন হুইচ এ ম্যানেজার থিঙ্ক অফ হাউ এ ওয়ার্ক শুড বি ডান ইজ নোন অ্যাজ হোয়াট। মানে যে মেথডটা চলে আসছে বা যে অর্গানাইজেশন স্ট্রাকচারটা চলে আসছে, ম্যানেজার সেটার মধ্যে একটা পরিবর্তন আনছে, কারণ সে মনে করছে এই পরিবর্তিত পদ্ধতিতে কাজটা অনেক বেটার হবে। তাহলে সেই যে কাজটা, এটাকে কি বলা হয়? রিডিজাইনিং, রিপ্ল্যানিং, রি-ইঞ্জিনিয়ারিং, রিপ্রোডিউসিং। যেভাবে হচ্ছিল সেটার মধ্যে পরিবর্তন আছে। রিডিজাইনিং, না, ডিজাইনটাও চেঞ্জ করছে। হ্যাঁ, এক্সাক্ট টার্মিনোলজিটা রিডিজাইন নয়, এটাকে বেসিক্যালি কর্পোরেটে বলা হয় রি-ইঞ্জিনিয়ারিং। ও ইঞ্জিনিয়ার, এটা জানতাম না। রি-ইঞ্জিনিয়ারিং, দেখো খুব একটা কমন টার্মিনোলজি আছে যেটাকে বলা হয় বিপিআর বা বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং। যে ক্ষেত্রে যেভাবে প্রসেসটা চলে আসছে তার মধ্যে সেটাকে রি-ইঞ্জিনিয়ার করা। মানে একটা এক্সাম্পল তোমাদের বলেছিলাম, আমার মনে আছে, সেটা হচ্ছে যে আমরা একটা যদি ডিমান্ড ড্রাফট বানাতে যাই কোনো একটা ব্যাংকে, কিছু ব্যাংক 5 ঘন্টা সময় নেয়, কিছু ব্যাংক 5 থেকে 10 মিনিট সময় নেয়। এরা প্রত্যেকেই কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম মেনেই কাজ করে, কিন্তু কিন্তু তাহলেও কোনো ব্যাংক 4-5 ঘন্টা নিচ্ছে, কোনো ব্যাংক 5-10 মিনিট নিচ্ছে। এইটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে রি-ইঞ্জিনিয়ারিং। তারা প্রসেসটার মধ্যে পরিবর্তন এনেছে। ঠিক আছে, প্রসেসটার মধ্যে পরিবর্তন এনেছে, তাহলে এইটাকেই বলা হচ্ছে রি-ইঞ্জিনিয়ারিং।
রাইট? যেরকম আমি গতকাল শুনলাম যে ইন্ডিয়া পোস্ট অফিস, যেটা ইন্ডিয়া পোস্ট অফিস মানে ডিসিশন নিয়েছে যে ওদের অফিস এবার থেকে রাত 10টা অবধি খোলা থাকবে। তার কারণ হচ্ছে যে এখন প্রচুর পরিমাণে একটা হোম ডেলিভারি বিজনেস বেড়েছে সমস্ত কিছুরই, মানে শুধুমাত্র খাবার বলে না, সমস্ত কিছুর হোম ডেলিভারি বিজনেস হচ্ছে। এবং এই হোম ডেলিভারি বিজনেসের ক্ষেত্রে খুব কম মানে রিজনেবল প্রাইসের মধ্যে ইন্ডিয়ান পোস্ট অফিস খুব ভালো সার্ভিস দিচ্ছে। এবং এটা একটা হিউজ পরিমাণে ডিমান্ড থাকছে, প্রতিদিন প্রচুর মেটেরিয়াল আসছে। তার ফলে তারা টাইম মতো যদি ওই 10টা মানে 5টা 6টা অবধি যদি খোলা থাকে, তখন তার মধ্যে অ্যাকচুয়ালি সামলানো যাচ্ছে না। সেই জন্য ডিসিশন হয়েছে যে কিছু কিছু পোস্ট অফিস রাত 10টা অবধি খোলা থাকে। তার মানে এই যে প্রসেসটার মধ্যে পরিবর্তন আসছে অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট, এটাকে রি ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে অ্যাকচুয়ালি। যে মাঝখানে 2000 কত সাল 5-6 এই সময়টায় ব্যাংকগুলো, সমস্ত ব্যাংক একটা প্রসেস চালু করেছিল 8 to 8 ব্যাংকিং। ঠিক আছে, সকাল 8টা থেকে রাত 8টা অবধি ব্যাংক খোলা থাকে, এরকম একটা প্রসেস চালু হয়েছে। ঠিক আছে, তো তারপরে অপারেশনাল কারণের জন্য সেটা বন্ধ হয়ে যায়, যদিও এখন কিছু কিছু ব্যাংক রাত্রিবেলা খোলা থাকে, বাট ইন মোস্ট অফ দ্য কেসেস নর্মাল প্রসেসে সেটা হয় না। বাট ওটা তখন কিন্তু চালু করা হয়েছিল। তারপর আরেকটা চালু করে, যদি এখনো অনেক ব্যাংক করে, অফিসিয়ালি কিছু ব্যাংক চালু করেছিল, সেটা হচ্ছে ক্যাশ কালেকশন ফ্রম হোম। মানে অনেকে হয়তো টাকা জমা দিতে, এখন তো নেট ব্যাংকিং খুব ভাবে চালু হয়ে গেছে, এখন সেগুলোর প্রয়োজনও নেই, যে ক্যাশ জমা দিতে চাইছে কিন্তু ক্যাশ জমা দিতে আসার তার কাছে সময় নেই বা যেতে পারছে না, সে যদি একটা রিকোয়েস্ট রেজ করে, বাড়িতে ব্যাংকের লোক চলে যাবে, ওখানে ক্যাশ টাকা কালেক্ট করে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে জায়গা, ক্যাশ টাকা কালেক্ট করে নিয়ে আসবে, একটা স্লিপ দিয়ে দেবে, একটা টাইম পিরিয়ড থাকবে যে 2 দিন বা 3 দিন, 3 দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে ওটা ক্রেডিট হয়ে যায়। তাহলে এই যে এটাকেই বলা যায় রি ইঞ্জিনিয়ার, যে আমি আরো কিভাবে মানে জিনিসটাকে ইমপ্রুভ করতে পারবো, তার মধ্যে কি কি স্টেপস এর পরিবর্তন আসছে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এইটা পেরে যাবে মনে হচ্ছে। টার্মিনোলজি দ্যাট ডিফাইন দ্য ডিগ্রি টু হুইচ activities within an organization are subdivided is known as what? Activities within the organization is subdivided. সমস্ত কাজগুলোকে আমি ভাগ করছি, এটাকে কি বলা যেতে পারে? ডিপার্টমেন্টালাইজেশন, ডিভিশনিং, ফর্মালাইজেশন, ওয়ার্ক স্পেশালাইজেশন। স্যার বি নাম্বারটা ডিভিশনিং। না, এটা অ্যাকচুয়ালি না, যেটা বলা হচ্ছে আমার ওয়ার্ক তো মনে হচ্ছে এ। ওয়ার্ক স্পেশালাইজেশন। কাজটাকে আমি বিভিন্ন, আগে তো ডিপার্টমেন্ট পড়ে, আগে আমার স্পেশালাইজেশন করতে হবে। আচ্ছা, এইটার জন্য মানে এই কাজটা মার্কেটিং রিলেটেড, মানে এই কাজের জন্য এই স্কিল সেট দরকার, এই ওয়ার্ক স্পেশালাইজেশনটা আমাকে আগে বার করতে হবে। কিন্তু তারপর আমি ডিপার্টমেন্টের মধ্যে ফেলবো যে কোন কোন অ্যাক্টিভিটি গুলোকে, একটা ধরা যাক যে আমরা একটা বার করলাম, এই কাজটা হচ্ছে মার্কেটিং রিসার্চ, এই কাজটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এই কাজটা হচ্ছে সেলস প্রমোশন, এই কাজটা হচ্ছে পাবলিক রিলেশন। এইগুলো কিন্তু ওয়ার্ক স্পেশালাইজেশন হয়ে গেল। এইবার যখন আমি ডিপার্টমেন্টালাইজেশন করছি মার্কেটিং, যে মার্কেটিং ডিপার্টমেন্টের মধ্যে কি কি ফেলা যেতে পারে, আমরা বললাম মার্কেটিং ডিপার্টমেন্টের মধ্যে একটা কাজ করো, অ্যাডভার্টাইজমেন্ট, মার্কেটিং রিসার্চ, সেলস, ব্র্যান্ডিং, এই কটাকে ফেলে দাও। তাহলে এইটা তখন ডিপার্টমেন্টালাইজেশন হচ্ছে। যেটা আমরা বোধহয় এক্সাম্পল বলেছিলাম যে অনেক কোম্পানি আছে যেখানে এই যে স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন বা এই যে কম্পেনসেশন ম্যানেজমেন্ট, অনেক, এটা জেনারেলি তো কম্পেনসেশন ম্যানেজমেন্ট ইজ এ পার্ট অফ এইচআর ডিপার্টমেন্ট, বাট অনেক অর্গানাইজেশন আছে এই কম্পেনসেশন ম্যানেজমেন্ট পার্টটা বা স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টটা ইজ এ পার্ট অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট। তাহলে এটা কি হচ্ছে যে ডিপার্টমেন্টালাইজেশন ওখানেও আছে, ওয়ার্ক স্পেশালাইজেশন আছে। ওরা কিছু কিছু ওয়ার্ক স্পেশালাইজেশনকে, মানে স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ ওয়ার্ক স্পেশালাইজেশন, তাহলে সেটাকে কোনো কোম্পানি ফাইন্যান্সে রাখছে, কোনো কোম্পানি এইচআর এ রাখছে। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে কিন্তু ডি, দ্যাট ইজ ওয়ার্ক স্পেশালাইজেশন। আর গেটিং দ্য পয়েন্ট? ইয়েস স্যার। আগে ওয়ার্ক স্পেশালাইজেশন, তারপর ডিপার্টমেন্টালাইজেশন, সুতরাং সেই ক্ষেত্রে এখানে আমরা ওয়ার্ক স্পেশালাইজেশন করছি। আচ্ছা, ভার্টিক্যাল হায়ারার্কি and old departmental boundaries are virtually eliminated through horizontal structure, matrix structure, geographical structure, virtual structure. কি বলছে? ভার্টিক্যাল হায়ারার্কি, যেগুলো টল অর্গানাইজেশনাল স্ট্রাকচারে হয়, and old departmental boundaries, যে বাউন্ডারি গুলো থাকে সেগুলোকে ভার্চুয়ালি এলিমিনেট করে দেওয়া হচ্ছে।
এই যে ভার্চুয়ালি এলিমিনেট করে দেওয়া হচ্ছে, এইটাকে কোন স্ট্রাকচার বলে? হরাইজন্টাল স্ট্রাকচার, ম্যাট্রিক্স স্ট্রাকচার, জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার, ভার্চুয়াল স্ট্রাকচার? স্যার সি হবে, জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার। হ্যাঁ, বেসিক্যালি হরাইজন্টাল স্ট্রাকচার। এই হরাইজন্টাল স্ট্রাকচার যখন আমি ইমপ্লিমেন্ট করছি, তখনই কিন্তু আমার টল অর্গানাইজেশনাল স্ট্রাকচার থাকছে না, ফ্ল্যাট অর্গানাইজেশনাল স্ট্রাকচার থাকছে এবং কোনো বাউন্ডারি থাকছে না। তো সেই কারণেই এটার অ্যান্সার হবে হরাইজন্টাল স্ট্রাকচার। আচ্ছা, এমসিকিউ লিংকটা আমার ইয়েতে চ্যাট বক্সে দেওয়া আছে, ওটা ইয়ে করে নিতে পারো। আচ্ছা, পোর্টারস ভ্যালু চেন থিওরি ওয়াজ ডেভেলপড ইন 1985। এটা জাস্ট মনে রাখা, এটা তো মুখস্থ করার কিছু নেই। 1985 এ পোর্টার ভ্যালু চেন থিওরি তৈরি হয়েছিল। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভিটি অফ পোর্টার দ্যাট ডিলস উইথ পার্টেনিং টু ইকুইপমেন্ট ইজ নোন। আচ্ছা, এই পোর্টার থিওরি আমরা কম্পিটিশনেরটা পড়েছি, বাট এই লজিস্টিক্স এরটা পড়িনি। যাই হোক, এটা পড়ে নেবো আমরা। সো দ্যাট ইজ কল্ড টেকনোলজি ডেভেলপমেন্ট। The secondary activity of the porter deals with the parting equipment is known as technological development. Okay. Now, dividing the job in number of steps, each of which is completed by an individual, is the essence of what? Information sharing perspective, departmentalization, work specialization, collectiveness. Dividing the job in number of steps, each of which is completed by an individual, is an essence of what? Information sharing perspective, departmentalization, work specialization, and collectiveness. বি। এটাও অ্যাকচুয়ালি সি, দ্যাট ইজ ওয়ার্ক স্পেশালাইজেশন। ভাগ করা হচ্ছে কাজটা এবং তার মধ্যে কি কি স্টেপ থাকবে। তো সেই জন্য এটাকে আমরা ওয়ার্ক স্পেশালাইজেশনই বলবো। আচ্ছা, ডিপার্টমেন্ট হচ্ছে ভাগ হচ্ছে না, তাই তো? না। ডিভিশনটা হ্যাঁ, স্টেপ নরমাল কাজ, হ্যাঁ। স্টেপ অনুযায়ী। আচ্ছা, a team made up of organizationally or geographically dispersed members linked together is known as constructed team, virtual team, horizontal percept team, or the vertical percept team. Organizationally and geographically dispersed মানে ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই, কিন্তু একটা টিমের পার্ট। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? কনস্ট্রাক্টেড। না, দেখো এখানে বেসিক্যালি এটা ভার্চুয়াল টিম না। মানে ধরো যে আমাদের এই আমরা তিনজনে মিলে যদি আমরা একটা টিম হই, আমরা তিনজন জিওগ্রাফিক্যালি ডিসপার্স, অর্গানাইজেশনালি ডিসপার্স, কিন্তু আমরা হয়তো এই অর্গানাইজেশনাল ডিজাইন অথবা তোমার কি বলে এইচআর মেট্রিক্স এর জন্য একটা টিমের ভেতরে আছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই যেটাকে কি বলবো? আমরা তো ভার্চুয়ালি কানেক্টেড। তো এটাকে ভার্চুয়াল টিম বলা হচ্ছে। A team made up of organizationally and geographically dispersed members linked together is known to be what? এটা ভার্চুয়াল টিম। আচ্ছা, activities required to collect for storage of the output are involved in what? Outbound logistics, distribution system, control process. এটা আউটবাউন্ড হবে, কারণ আমার যে স্টক মেটেরিয়াল গুলো
ফ্যাক্টরি থেকে কালেক্ট করা হচ্ছে এবং ডিস্ট্রিবিউশন স্টেজে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সেই জন্য এটাকে আমরা আউটবাউন্ড লজিস্টিক্স বলবো। আচ্ছা, এটা আমরা গতকালই পড়লাম। চেইন অফ কমান্ড is an unbroken line of authority that clarifies who reports to whom, who is responsible for what, who belongs to where, what position is assigned. কি হবে এটা? আমরা কালকে যেটা স্প্যান অফ কন্ট্রোল বললাম ওখান থেকেই কিন্তু আছে কোশ্চেন। স্যার এই নাম্বারটা হবে হু রিপোর্টস টু হুম। রাইট, আমার তো তাই মনে হচ্ছে যে হু রিপোর্টস টু হুম, রাইট? তো দ্যাট ইজ দ্য অ্যান্সার। সো হু রিপোর্টস টু হুম, তো সেটাই এখানে আইডেন্টিফাই করা হচ্ছে চেন অফ কমান্ডে। রাইট, নেক্সট, small span of control decreases employee autonomy through bias supervision, tight supervision, conflict, security parameter. কোনটা হবে? যদি স্মল স্প্যান অফ কন্ট্রোল হয়, স্প্যান অফ কন্ট্রোলটা যদি ছোট হয়, তাহলে সেক্ষেত্রে এমপ্লয়ি অটোনমিতে এফেক্ট পড়ে। কেন পড়ে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। বি হ্যাঁ, বি 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 হওয়া উচিত, টাইট সুপারভিশন, কারণ সুপারভিশনটা অনেক supervision। বেড়ে যায়, কারণ একজন ম্যানেজার হয়তো দুজন বা তিনজনকে কন্ট্রোল করছে। ঠিক আছে, বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ কল্ড টাইট সুপারভিশন। সো স্মল স্প্যান অফ কন্ট্রোল হলে এমপ্লয়ীদের অটোনমি কমে যায়, তার কারণ হচ্ছে বিকজ অফ টাইট সুপারভিশন। আচ্ছা, পোর্টারের এই কোশ্চেনটা আমরা একটু দেখে নিই কি বলেছে। দ্য সেকেন্ডারি অ্যাক্টিভিটি অফ পোর্টার ডিলিং উইথ অ্যাকুইজিশন অফ ইনপুট or resources is said to be procurement. ঠিক আছে, অ্যাকুইজিশন, কোনো মেটেরিয়াল অ্যাকুইজিশন করাটাকে প্রকিউরমেন্টই বলে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি হচ্ছে দ্য ফর্মালাইজেশন টেকনিক followed in an organic approach is said to be low, high, condition dependent, no specialization. ফর্মালাইজেশন যখন আমাদের করা হয় তখন কি ক্যারেক্টারিস্টিক্স রাখা হয়, সেটা বলা হচ্ছে যে অর্গানিক অ্যাপ্রোচটা লো থাকে। আচ্ছা, নেক্সট, small span of control leaves vertical communication biased, unresolved, complex, unanswered. স্মল স্প্যান অফ কন্ট্রোলে ভার্টিক্যাল কমিউনিকেশনটা কি জেনারেলি হতে পারে? biased, unresolved, complex, unanswered. কমপ্লেক্স। হিসাব মতো মানে এটা কমপ্লেক্সই হবে, তার কারণ হ্যাঁ, কারণ বায়াস হচ্ছে না, অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা টল হয়ে যাবে, আর যদি টল হয় তখনই হ্যাঁ। কমপ্লেক্সিটি বাড়তে থাকবে, কমিউনিকেশন। বাড়তে থাকবে। হ্যাঁ, রাইট, আচ্ছা, while providing the parameters in a span of control, the efficiency in an organization comes with having wider span, narrow span, extensive span, no span. মানে বলছে যে স্প্যান অফ কন্ট্রোলটা মাধ্যমে কোন জিনিসটা করলে অর্গানাইজেশনের এফিসিয়েন্সি বাড়তে পারে? ওয়াইডার স্প্যান, ন্যারো স্প্যান, এক্সটেন্সিভ স্প্যান,
নো স্প্যান। লজিক্যালি কি মনে হয়? আমরা গতকাল যেটা পড়ছিলাম আর ওখানে একটা একদম শেষ লাস্ট স্লাইডটাতে এই অ্যান্সারটা দেওয়া ছিল। স্যার ওয়াইড স্প্যান কি? ওয়াইড স্প্যান, ওয়াইডার। হ্যাঁ ওয়াইডার স্প্যানই হচ্ছে অ্যান্সারটা। যত তুমি ওয়াইডার করবে তত অর্গানাইজেশনের এফিসিয়েন্সি বাড়বে পারবে। বাড়বে। তো দ্যাট ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, the decision making process in an organic structure is known to be formed centralized, decentralized, not standardized chain of command. Actually organic structureটা ডিসেন্ট্রালাইজেশনটাই বেশি ফলো করে। ঠিক আছে, অর্গানিক স্ট্রাকচারটা ডিসেন্ট্রালাইজেশনটাই ফলো করে, সুতরাং সেই হিসেবে ডিসেন্ট্রালাইজেশন ইজ দ্য অ্যান্সার। Procedures and technical knowledge needed for the firm to transform its inputs to output is said to be service development, infrastructure development, logistics development, technical development. Logically কি মনে হয়? এটা আমরা পড়িনি আলাদা করে, জাস্ট লজিক্যালি ভাবো যে procedures and technical knowledge required for the firm to transform its input to output is said to be number 1 service development, number 2 infrastructure development, number 3 logistics development, and number 4 technological development. ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। দেখো this is actually technological development, কারণ এই প্রসিডিওর কি হবে এবং কি টেকনোলজিতে কাজ হবে সেইটাই আমি কিন্তু এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করছি ফর কনভার্টিং মাই ইনপুট ইনটু আউটপুট। সো দ্যাটস ওয়াই ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, আমার কাছে ইনপুট থাকতে পারে কিন্তু আমার কাছে যদি রিকোয়ার্ড টেকনোলজি না থাকে তাহলে কিন্তু আই উইল নট বি এবল টু ডু ইট। ওকে, আই উইল নট বি এবল টু ডু ইট। যেরকম আমি তোমাকে একটা এক্সাম্পল বলছি যে এখনকার দিনে দেখবে ম্যাক্সিমাম কোম্পানির ক্ষেত্রে একটা খুব পপুলার একটা ডিভাইস হচ্ছে ভিডিও সিভি। ভিডিও সিভি এখন খুব পপুলার, এখন ম্যাক্সিমাম কোম্পানি ভিডিও সিভি চায় এবং সেটাই তাদের অ্যাকচুয়ালি একটা লেভেল অফ সিলেকশন প্রসেসটা এলিমিনেট করে দেয়। এটা তোমাদের আমি আগেও বলেও ছিলাম হয়তো, বা এখনো বলছি, যদি পারো নিজের একটা ভিডিও সিভি বানিয়ে রাখতে পারো, কারণ এখন ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু টেক্সট সিভির থেকে ভিডিও সিভি পছন্দ করে। তার কারণ হচ্ছে ভিডিও সিভিতে তোমার সম্বন্ধে অনেক বেশি জানা যায়, তোমার কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, প্রোনাউন্সিয়েশন, অনেক কিছু জানা যায় along with the information you wanted to tell। তো এই সমস্ত কিছু জানা যায় বলেই তার ফলে কি হচ্ছে, ইনিশিয়াল একটা যে কোনো ইন্টারভিউর ইনিশিয়াল রাউন্ডটা হয় টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, কেন তুমি আমার অর্গানাইজেশনে জয়েন করছো, এগুলোর মাধ্যমে তার ইন্টারেস্ট লেভেল, তার কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল এগুলো দেখা হয়। তার ফলে কেউ যদি একটা ভিডিও বানিয়ে এগুলো বলে সিভির মতো করে বলে একটা লিংক ইউটিউবে করে সেটা যদি লিঙ্কডইনে পাঠিয়ে দেয় বা কোনো কোম্পানিতে যখন অ্যাপ্লাই করছে পাঠিয়ে দেয়, এটা কিন্তু কোম্পানির পক্ষে অনেক সুবিধা। তাকে ওই ফার্স্ট রাউন্ড ইন্টারভিউটা কন্ডাক্ট করতে হয়, ওই ভিডিওগুলো একবার করে দেখে নিয়েই তারা শর্ট লিস্ট করে নেয় কাকে নেক্সট রাউন্ডে ডাকবে। তাহলে ওই সময়টা, টাকা, সময়, টাইম ইজ মানি এট দ্য এন্ড অফ দ্য ডে, তাহলে সেই জায়গাটা সম্পূর্ণ বেঁচে যাচ্ছে, রাইট? তো এই জায়গাটা যেরকম ধরো আমাদের যখন ইউনিভার্সিটি, যখন প্যান্ডেমিকের সময় রিক্রুটমেন্ট হচ্ছিল, প্রত্যেককেই আমরা বলতাম একটা ভিডিও বানিয়ে পাঠান, একটা ক্লাস নিচ্ছেন সেই ক্লাসের একটা রেকর্ড করে পাঠান। ঠিক সেরকম ভাবেই এখন সমস্ত কোম্পানি, যাই হোক, যেই কারণে আমি এক্সাম্পলটা বলছিলাম, এই যে ভিডিও সিভির আইডিয়াটা কলকাতায় আমি প্রথম একবার একটা কোম্পানির থ্রু দিয়ে স্টার্ট করেছিলাম এবং সেখানে প্রচুর, এটা আমি বলছি 2014 ঘটনা। তো 2014-তে আমরা প্রচুর পরিমাণে ভিডিও এরকম ভাবে বানাতাম, মানে স্টুডেন্টদের দিয়ে শুরু করেছিলাম আর কি ভিডিও রেজিউমে, এবং সেটা অনেক কোম্পানি খুব অ্যাপ্রিসিয়েটও করেছিল। কিন্তু ওই সময়টায় আমার হাতে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ছিল না, যে টেকনোলজির মাধ্যমে, যে আমার কিছুই না, সিম্পল যে ভিডিও এডিট করে একটা সুন্দর স্ট্রাকচারে নিয়ে যাবে সেই জায়গাটা বা টেকনোলজিটা যেটা
আমার যদি একটা অ্যাপস থাকে যে অ্যাপস এর মাধ্যমে স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরা নিজেরাই ডাইরেক্ট নিজের ভিডিও রেকর্ড করবে, এই টেকনোলজিটা আমার কাছে ছিল না, তার ফলে জিনিসটা এক্সপ্লোর করা সম্ভব হয়নি লং রানে। কিন্তু এখন আজকের দিনে দাঁড়িয়ে অনেকগুলো কোম্পানি আছে যারা হয়তো লাস্ট 1 বছর 2 বছর স্টার্ট করেছে, তারা কিন্তু একটা খুব বড় জায়গায় কাজ করছে। তার কারণ হচ্ছে তাদের হাতে ওই টেকনোলজিটা ছিল, মানে তারা ওই অ্যাপসটা বানাতে পেরেছে এবং বানিয়েছে, এবং তাদেরকে শুধু এই অ্যাপসটা মানে ক্যান্ডিডেটদের কাছ থেকে দিয়ে দিচ্ছে, তারা ওই অ্যাপসটা অন করছে, ওখানেই ভিডিও রেকর্ড করছে, অটোমেটিক্যালি ওটা এডিট হয়ে একটা ভিডিও সিভিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই টেকনোলজি, তার মানে কি, সেটাই হচ্ছে কোশ্চেনটা এখানে। তার মানে ওই যে আউটপুটটা তখন আমাদের হলো না, ডিজায়ার্ড আউটপুটটা, যদিও সেটা আমাদের মানে টাইমের অনেক আগে আমরা শুরু করেছিলাম, মানে এখন যে কোম্পানিগুলো করছে তারা হয়তো 2018 2019 এরকম শুরু হয়েছে, আমরা শুরু করে দিয়েছিলাম প্রায় 2012 13 14 সালে, কিন্তু আমরা করতে পারলাম না কমপ্লিট। তার কারণ হচ্ছে যে আমাদের টেকনোলজিক্যাল সাপোর্ট ছিল না, ঠিক আছে। তো এইটাই হচ্ছে জায়গাটা, সেই কারণে এটাকে বলে যে মানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, দ্যাট দ্য প্রোডিউসার I mean procedures and the technical knowledge needed for the firm to transform its input to the output. So that is the idea. So that is called the technological development. Right? Are you getting the point? Yes, sir. Yes. Next one, how an organization integrate and diffuses the knowledge is defined as what? Resource management, scope management, alliance management, information management. How an organization integrate and diffuse the knowledge is defined as what? কিভাবে একটা অর্গানাইজেশন তার সমস্ত নলেজকে একত্রিত করে এবং প্রয়োজন অনুযায়ী সেটাকে ডিফিউজ করে, মানে সবার মধ্যে ছড়িয়ে দেয়, এই জিনিসটাকে কি বলা যেতে পারে? রিসোর্স ম্যানেজমেন্ট, স্কোপ ম্যানেজমেন্ট, অ্যালায়েন্স ম্যানেজমেন্ট, ইনফরমেশন ম্যানেজমেন্ট। Research management. এটা বেসিক্যালি মানে রিসোর্স ম্যানেজমেন্ট বলা যায় না তা না, রিসোর্স ম্যানেজমেন্টও বলা যায়, কিন্তু এটাকে বেসিক্যালি টেকনিক্যালি মানে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটাকে বানানোর জন্য এরা করেছে, মানে এই জিনিসটাকে বেসিক্যালি নলেজ ম্যানেজমেন্ট বলা হয়। নলেজ ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে, নলেজ ম্যানেজমেন্ট মানে কি, যদি তুমি কোনো আইটি কোম্পানিতে যদি চাকরি করে, এরা প্রচুর খুব ভাবে মেনটেন করে নলেজ ম্যানেজমেন্ট। যে ওরা কি বলে, ওরা বলে হচ্ছে যে তুমি যে কাজটা করছো প্রত্যেককে একটা করে এসওপি বানাতে হয়, যেটাকে বলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। যে যে কাজটা করছে সেই কাজটা পুরো শিখে নেওয়ার পর সে যখন স্মুথলি ফাংশনিং করছে, কাজটাতে কোনো আটকাচ্ছে না কোথাও, তখন তাকে বলা হয় তুমি একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বানাও, একটা ডকুমেন্ট বানাও একদম স্টেপ বাই স্টেপ, যাতে একজন লেম্যান যে কিচ্ছু কোনোদিন তোমার প্রজেক্টটায় বা প্রসেসটাতে কাজ করেনি, সে এসেও কাজ করতে পারে। তাহলে তখন আমরা কি করতে শুরু করলাম, এরকম স্ক্রিনশট নিয়ে নিয়ে আমরা তখন বানাতে থাকি। যে প্রথমে আমরা বললাম ওকে ফাইন, ফার্স্ট ওপেন ইউর কম্পিউটার, তারপরে গো টু মাইক্রোসফট অফিস, দেন ওপেন মাইক্রোসফট এক্সেল, দেন ক্রিয়েট দিস টেবল, ইন অর্ডার টু ক্রিয়েট দ্য গ্রাফ ফার্স্ট ক্লিক অন দিস। এরকম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ উইথ দ্য স্ক্রিনশট আমরা ওখানে পেস্ট করতে থাকবো একটা ডকুমেন্টের মধ্যে। এইবার যখন আমার ডকুমেন্টটা পুরো রেডি হয়ে গেল, তখন আমি একজন লেম্যান মানে ওইটা কোম্পানি থেকেই প্রোভাইড করা হবে, যে এমন একজন যে আমাদের প্রজেক্টে বা প্রসেসে কোনোদিন কাজই করেন, এরকম একটা লোককে দেওয়া হবে, দিয়ে ওই ডকুমেন্টটা দিয়ে দেওয়া হবে। ডকুমেন্টটা দিয়ে আমার কম্পিউটারেই বসতে বলা হবে, বলবে যে এই কাজটা আপনি করে দিন এই ডকুমেন্টটা দেখে দেখে। এইবার এই ডকুমেন্টটা দেখে ওই কাজটা করতে পারছে কিনা, হয়তো দেখলে একটা স্টেপে গিয়ে আটকে গেল, কারণ ওই স্টেপে গিয়ে আটকে গেল এই কারণেই, কারণ ওইগুলো হয়তো আমি ইন্টারনালি জানি যে ওই জায়গায় যদি কেউ আটকে যায় তখন F5 ক্লিক করতে হয়। এটা আমি ওখানে লিখিনি, আমি বললাম যে ওটা তো F5 ক্লিক করে, তখন ওটাকে আবার ইনস্ট্রাকশন আছে এই যে F5 ক্লিক করতে হয় ওই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে, সেটা তোমাকে নোটে লিখতে হবে। মানে এমন ভাবে জিনিসটা ডকুমেন্টটা বানাতে হবে যাতে একজন লেম্যান যে কিছুই জানে না সেই জিনিসটা কাজটা করতে পারে। এইবার যখন ডকুমেন্টটা রেডি হয়ে গেল, সেটা কোম্পানির একটা ইন্টারনাল সাইট আছে যেটাকে বলা হয় নলেজ সেন্ট্রাল। এই নলেজ সেন্ট্রালে ওটা আপলোডেড থাকে। এবার ধরা যাক যে কিছুদিন পর আমি ওই যে পজিশনটাই করছিলাম সেখান থেকে আমি চাকরি ছেড়ে দিলাম, আমার জায়গায় অন্য কেউ আসবে,
এবার যে অন্য কেউ আসবে তার ট্রেনিং এর জন্য কিন্তু আমার ওই মেটেরিয়াল যেটা বানিয়ে নলেজ সেন্টারে ফেলা রয়েছে সেটাই দেওয়া হবে, যে তোমার কোনো চিন্তা নেই, তুমি একটা কাজ করো, এই ডকুমেন্টটা দেখো, এই ডকুমেন্টটা দেখে তুমি ইজিলি কাজটা করে দিতে পারো। এইটাকে বলা হচ্ছে নলেজ সেন্টার। এছাড়াও আজকালকার দিনে শুধু আজকালকার দিনে বলে না, এই যে আমি তোমাদের এসওপি বা যেগুলো বলছি এগুলো আমরা করে এসেছি 2006-07 এই সময় থেকে। তখন থেকে আমাদের আরেকটা কাজ শুরু হয়ে গেছিল ভয়েস এসওপি। ভয়েস এসওপি মানে হচ্ছে আমরা যখন কাজ করছি ওরকম স্ক্রিনশট নেওয়ার কোনো প্রয়োজন নেই, কম্পিউটার অটোমেটিক্যালি স্ক্রিনশট নিতে থাকবে, আমাকে জাস্ট ভার্বালি বলে যেতে হবে, ওকে রাইট নাও আই এম জাস্ট সুইচিং অন মাই কম্পিউটার, নাও আই এম গোয়িং টু দ্য মাইক্রোসফট এক্সেল, now I am going to Microsoft Office, then I am going to the Microsoft Excel. So এরকম স্টেপ বাই স্টেপ আমি বলে যাব, কম্পিউটার ওটা অটোমেটিক্যালি স্ক্রিনশট নিতে থাকবে সফটওয়্যারটা, এবং অটোমেটিক্যালি আমার যখন মানে বলাটা শেষ হয়ে যাবে ওই একটা এসওপি ড্রিভেন ডকুমেন্ট তৈরি হয়ে গেছে, একটা ভিডিও ফরম্যাট। এটাও নলেজ সেন্টারে থাকবে এবং সেটা দেওয়া হবে। সুতরাং এই যে পুরো ঘটনাটা, এই ঘটনাটাই নিয়েই এই কোশ্চেনটা বলেছে আর এটাকে পুরোটাকে বেসিক্যালি বলা হয় নলেজ ম্যানেজমেন্ট, বাট অ্যানাদার টার্মিনোলজি অফ নলেজ ম্যানেজমেন্ট ইজ অ্যালায়েন্স ম্যানেজমেন্ট। তো সেই জন্য এটাকে আমরা অ্যালায়েন্স ম্যানেজমেন্ট বলবো, দ্যাট ইজ এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে সি। ওকে, নেক্সট, ফিটিং দ্য ওয়ার্ক অ্যাক্টিভিটিস অ্যান্ড ডিপার্টমেন্ট, ফিটিং দ্য ওয়ার্ক অ্যাক্টিভিটিস অ্যান্ড ডিপার্টমেন্টস together in the organization hierarchy is called chain of command, span of control, hierarchical referral, formalization. Fitting the work activities and work activity and department গুলোকে কোরিলেট করা, ঠিক আছে, যে কোন অ্যাক্টিভিটিটা কোন ডিপার্টমেন্টে যাবে, এটাই হচ্ছে কোশ্চেনটা। Together in the organizational hierarchy is known as what? Chain of command, span of control, hierarchical referral, formalization. কি হবে বলে মনে হচ্ছে? আমরা বিভিন্ন ওয়ার্ক স্পেশালাইজেশন করে নিয়েছি, বিভিন্ন ডিপার্টমেন্ট করে নিয়েছি, এবার কোন স্পেশালাইজেশন বা কোন অ্যাক্টিভিটি গুলো কোন ডিপার্টমেন্টে যাবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ফর্মালাইজেশন, এটা বেসিক্যালি হচ্ছে চেইন অফ কমান্ড, মানে ফ্লো অফ ইনফরমেশনটা কোথা থেকে যাচ্ছে, ঠিক আছে, মানে এই যে আমি অ্যাক্টিভিটি গুলোটাকে বিভিন্ন জায়গায় প্লেস করছি, সেই ঘটনাটাকে বলা হচ্ছে যে ধরা যাক যে মার্কেটিং ডিপার্টমেন্টের চেইন অফ কমান্ডটা কিভাবে হবে, মানে মার্কেটিং ম্যানেজার হেড থাকবে, তার আন্ডারে আমি মার্কেটিং রিসার্চকে অ্যাড করছি, তার আন্ডারে আমি অ্যাডভার্টাইজমেন্টকে অ্যাড করছি, তার আন্ডারে আমি পাবলিক রিলেশনকে অ্যাড করছি। এই যে চেইন অফ কমান্ডটা তৈরি করে দিচ্ছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে ফিটিং দ্য ওয়ার্ক অ্যাক্টিভিটিস ইন দ্য ডিপার্টমেন্ট। এটাকে আমরা বলবো চেইন অফ কমান্ড, মানে ফ্লোটা কিভাবে হবে। যে ধরা যাক যে আমি বললাম যে পাবলিক রিলেশন ডিপার্টমেন্টটা কি পাবলিক রিলেশন যে অফিসার সে কি মার্কেটিং ম্যানেজারকে রিপোর্ট করবে, নাকি সে ফর এক্সাম্পল সে ডাইরেক্টলি জিএম কে রিপোর্ট করবে। এই যে কনসেপ্টটা, এটা কি, সেই জন্য এটাকে বলছি আমরা চেইন অফ কমান্ড। Okay. Supervision of employees is generally enhanced through enabling small span. Okay, through enabling small span, but it is time consuming, resource consuming, expensive, complex. কি বলছে এখানে? Supervision of employees is greatly enhanced through enabling small span, মানে small span যদি ছোট করে দেওয়া হয় তাহলে কি হবে, অটোমেটিক্যালি অনেক বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক কন্ট্রোল করা যাবে, ঠিক আছে, তাহলে সুপারভিশনটা অনেক ভালো হবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি কি হয়, এটা কি টাইম কনজিউমিং, রিসোর্স কনজিউমিং, এক্সপেন্সিভ, কমপ্লেক্স? মানে এখানে অন্তত মানে দুটো অ্যানসার কারেক্ট আছে। এক্সপেন্সিভ হবে মনে হচ্ছে, একটা টাইম কনজিউমিংটাও তো হতে পারে।
না, এটা এক্সপেন্সিভটাই অ্যান্সার হবে, কারণ টাইম কনজিউমিং আছে, কারণ আমার যদি স্প্যান অফ কন্ট্রোল কম হয় তাহলে তো টাইম কনজিউমিশন বেশি হয়। মানে আমাকে যদি দুজন এমপ্লয়িকে হ্যান্ডেল করতে হয় আর আমাকে যদি 10 জন এমপ্লয়িকে হ্যান্ডেল করতে হয়, এটার মধ্যে তো ডিফারেন্স আছে। তাহলে আমি যদি দুজন এমপ্লয়িকে হ্যান্ডেল করতে হয় তাহলে আমার স্প্যান অফ কন্ট্রোলটা ছোট, তাহলে আমার কিন্তু টাইম কনজাম্পশন বেশি হচ্ছে না। কিন্তু যেটা হচ্ছে ডেফিনেটলি এটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। কারণ কেন এক্সপেন্সিভ হচ্ছে? কারণ রিসোর্স কনজাম্পশন বেড়ে যাচ্ছে, আমার অনেক বেশি নাম্বার অফ ম্যানেজার বা সুপারভাইজার রাখতে হচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই, সুতরাং এখানে দুটো অ্যান্সার কারেক্ট হতে পারে, রিসোর্স কনজাম্পশনও হতে পারে আর একটা এক্সপেন্সিভও হতে পারে, বাট এক্সপেন্সিভ ইজ এ বেটার অপশন। Okay, next one. In an organization, for solving an issue shared by various departments, a task force is created. Okay, a task force create করা হয়, সেটার কাজটা কি থাকে? Resorted after the accomplishment, continue after the accomplishment, integrate full time, disbanded after accomplishment. এটা ইজি কোশ্চেন, এটা কোশ্চেনটা পড়লেই বুঝতে পারবে। In an organization, for solving an issue shared by various departments, a task force is created which is restored after accomplishment, continue after accomplishment, integrated full time, disbanded after accomplishment. এটা খুব সহজ, মানে দেখো এই ধরনের গ্রুপগুলো টেম্পোরারি করা হয়, টাস্ক ফোর্স সবসময় টেম্পোরারি, তার ফলে যখন কাজটা কমপ্লিট হয়ে যায় সেটাকে ডিসব্যান্ড করে দেওয়া হয়, মানে সেই গ্রুপটা ভেঙে যায়। আবার যখন নতুন কোনো প্রবলেম আসে তার জন্য আলাদা করে টাস্ক ফোর্স বানানো হয়েছে। টাস্ক ফোর্স কথাটাই হচ্ছে আমাদের মানে টেম্পোরারি, মানে একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য তৈরি করা হয়। সুতরাং দ্যাট ইজ দ্য আইডিয়া, দ্যাট ইজ কল্ড দ্য ডিসেবলড আফটার দ্য অ্যাকমপ্লিশমেন্ট। Okay. Through the life cycle of elaboration stage, the explicit need of an organization is to deal with red tapeism. এটা মানে ব্যুরোক্রেটিক অর্গানাইজেশনাল স্ট্রাকচারের একটা পার্ট। তাহলে এই সিচুয়েশনটায় আমাদের ইলাবোরেশন স্টেজটাতে রেড টেপিজম চলে আসে, যেখানে ব্যুরোক্রেটিক অর্গানাইজেশন টল অর্গানাইজেশনাল স্ট্রাকচার হয়ে যায়। তার ফলে কি হয়, অনেকগুলো লেভেল ক্রস করে আমায় কাজ করতে হয়। So that is the fundamental concept of this thing. So that is the answer, that is red tape. Alignment of alliances in the defined business model is captured in the strategic alliances, strategic model, strategic value, strategic review. এটা বেসিক্যালি হচ্ছে স্ট্র্যাটেজিক রিভিউ মডেলে হয়। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। এগুলো তোমাদের এই থিওরিটা পড়ানো হয়নি বলে সেজন্য আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। তো দ্যাট ইজ সো অ্যালাইনমেন্ট অফ দ্য অ্যালায়েন্স, সো দ্যাট ইজ দ্য আইডিয়া। নেক্সট ওয়ান, এখানে কি বলেছে যে ফাংশনাল স্ট্রাকচার ইজ এফেক্টিভ when in-depth expertise is critical to meet. Okay, functional structure is effective when in-depth expertise is critical to meet the goals, constraint, quality parameter or hierarchical refer. এটা মানে লজিক্যালি ভাবে বলতে পারো অ্যানসার। বেসিক্যালি অ্যানসারটা হচ্ছে গোল, মানে গোল মানে অবজেক্টিভ। যখন ফাংশনাল স্ট্রাকচার উইথ ইনডেপথ এক্সপার্টিস তৈরি করা হয়, যখন গোল অ্যাচিভমেন্টটা ক্রিটিক্যাল হয়, তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ফাংশন, সেটা এইচআর, মার্কেটিং, ফিনান্স, টেকনোলজি, যে কোনো কিছু হতে পারে, তার এক্সপার্টিসটা আমার অনেক বেশি প্রয়োজন হয়। তো দ্যাট ইজ দ্য আইডিয়া। আচ্ছা, আমরা এখন অব্দি 5 নাম্বার চ্যাপ্টার অব্দি কমপ্লিট করলাম, মানে 5 নম্বর পাতা অব্দি। তো এখানে তোমাদের লিঙ্কটা অলরেডি দেওয়া আছে, তুমি 5 নাম্বার অব্দি তোমরা করে দেখে নিতে পারো। আমরা আবার নেক্সট ক্লাসে পরের তার থেকে পরেরগুলো তোমরাও দেখে নিতে পারো, যাই হোক আমরা পরে আবার ডিসকাস করে নেবো। ঠিক আছে, এইটা একটু বাকি বন্ধুদেরও দিয়ে দিও, কারণ কিছু এমসিকিউ কোশ্চেন বা 1 নাম্বার বা 2 নাম্বারের কোশ্চেন গুলো এখান থেকে আসতে পারে আর এখানে রেডিমেড করা থাকে, তো এখান থেকে কোশ্চেন গুলো দিতেও সুবিধা। ঠিক আছে, আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের আজকে অবধি থাক, আমি নেক্সট ক্লাসে আবার কানেক্ট করে ঠিক আছে।